না না না, সে কখন বাসায় থাকে, এই যে 4 নাম্বার সেন্টেন্সটা, সে কখন বাসায় থাকে, আপনি লেখছেন যে when he stay at home, এটা কেন হয় নাই? আপনি লেখছেন যে when he stay at home, সে কখন বাসায় থাকে, এটা কেন হয় নাই বলেন? বাসায় থাকে হয় না, হয়ে যায় থেকে। আপনি যখন প্রশ্ন করবেন তখন আপনার ওই যে সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। এই যে স্টে হলো আমাদের মেইন ভার্ব, বুঝছেন? স্টে হলো মেইন ভার্ব। যেমন আপনি যদি বলেন যে আমি সকালে বা বিকালে বাসায় থাকি, কি বলবেন? যে আই স্টে এট হোম ইন দ্য ইভিনিং, অথবা ইন দ্য মর্নিং বললেন। তো স্টে তো হলো আমাদের মেইন ভার্ব, কিন্তু প্রশ্ন যখন আমি করব তখন আমার ওই টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। এই সেন্টেন্স দিয়ে যেহেতু কাজ করা বোঝায়, সো এখানে আমার ডু অথবা ডাজ হবে অক্সিলারি ভার্ব। তারপরে আমাকে চিন্তা করতে হবে যে এটা আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাকি অন্য কোনো কিছু। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ দিয়ে প্রশ্ন করবেন, যেহেতু হি বা শি, তাহলে when does he or she stay at home। এখন এই সেন্টেন্সটা আপনি আবার দুই ভাবে লিখতে পারবেন, যে when is he অথবা she at home। যেমন আমি এই কথাটাকে এভাবে বলতে পারি যে I am at home in the morning। এই যে I am at home মানে আমি বাসায় আছি, আর I stay at home আমি বাসায় থাকি, ওই 99% মিল আছে, বুঝছেন? সো আপনি এখানে ডু ডাজ দিয়েও প্রশ্ন করতে পারবেন, এমিজার দিয়েও প্রশ্ন করতে পারবেন, শুধুমাত্র এই সেন্টেন্সটাতে। আবার সব সেন্টেন্সেই আপনি ডু বা ডাজ দিয়ে আবার ওই যে এমিজার দিয়ে প্রশ্ন করতে পারবেন না। হ্যাঁ, কারণ দুইটারই মিনিং প্রায় সেম। যেমন আমি কি ঘরে আছি, আই এম অ্যাট হোম, অথবা কি আমি বাসায় থাকি, আই স্টে অ্যাট হোম। এখানে এই এই স্টে হলো মেইন ভার্ব, আর এখানে ইজ হলো মেইন ভার্ব। এই সেন্টেন্সে স্টে হলো মেইন ভার্ব, আর এখানে ইজ হলো আপনার এই অক্সিলারি ভার্ব, এবং মেইন ভার্বে কাজ করতেছে, দুইটার কাজ করতেছে একসাথে, অক্সিলারি এবং মেইন ভার্ব। সো আপনি এই দুইটার যে কোনো একটা দিয়ে প্রশ্ন করতে পারবেন, যে ওয়েন, যদি এখানে তুমি হয় তাহলে কি বলবেন? যে ওয়েন আর ইউ, তুমি কখন বাসায় থাকো? ওয়েন আর ইউ অ্যাট হোম, সে বলবে আই এম অ্যাট হোম ইন দ্য মর্নিং টাইম, অথবা ইন দ্য ইভিনিং। অথবা আপনি প্রশ্ন করতে পারেন যে ওয়েন ডাজ হি অর শি স্টে এট হোম, সে বলবে যে হি অর শি। এটার উত্তর হবে এরকম ভাবে, যেহেতু হি বা শি থার্ড পারসন সিঙ্গুলার, তখন বলতে হবে কি, যে হি অর শি স্টেজ এট হোম ইন দ্য মর্নিং। ওই দেখেন, একটা লেখলে আরেকটা চলে আয় অটোমেটিক। তাহলে এই যে এই শি যে থার্ড পারসন সিঙ্গুলার, সেই কারণে আপনার এই এই যে ভার্বের সাথে এস বা ইএস দিতে হবে, আর এটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণেই আপনি এখানে ডাজ দিয়ে প্রশ্ন করছেন। তাহলে এটা বুঝতে পারছেন যে শুধু ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করবেন। পরেরটা দেখেন, যে আপনার সাথে উনি কে ছিল, এটা যেটা লেখছেন ঠিক আছে, যে হু ওয়াজ উইথ ইউ, এটা ঠিক আছে। লাস্টেরটা দেখেন, যে সামনের মাসে আমার পরীক্ষা দিতে হবে, শুধু খেয়াল করেন বাংলা বাক্যের শেষে কি আছে। এই দেখেন, দিতে হবে, তাই না? তাহলে ব মানে ফিউচার,
আপনি সেখানে উইল দিছেন, হ্যাঁ ঠিক আছে, যে নেক্সট মান্থ মানে সামনের মাসে আই উইল অ্যাটেন্ড দ্য এক্সাম, আমি পরীক্ষায় অংশগ্রহণ করব। আপনার যে ইংলিশটা সেটা মিনিং হলো এটা, আর বাংলাটা ছিল কি যে আমার পরীক্ষা দিতে হবে। ওই দেখো হয়ে গেছে, এটা হবে, আমি আপনাকে ডিটেলস বলতেছি, ধৈর্য হারা হইয়েন না। যেমন আমি যদি বলি যে আই উইল কল ইউ, মানে কি, হ্যাঁ দিব বা মানে ফোন করব। আর যদি বলি যে আই উইল হ্যাভ টু কল ইউ, এটার মিনিং হলো যে ওই যে ফোন করতে হবে, ওই যে হ্যাভ টু কল, এটার মিনিং হলো যে কোনো একটা কাজ করতে হবে, যেতে হবে, খেতে হবে, ঘুমাইতে হবে, পরীক্ষা দিতে হবে। হ্যাঁ তখন আপনাকে বলতে হবে, যেমন আপনি যদি বলেন যে আমার কানাডা যেতে হবে, তখন কি বলবেন? যদি বলেন যে কেন, তখন বলতে হবে যে আই হ্যাভ টু গো টু কানাডা। হ্যাঁ এখানে একটা বিষয় আছে, এই যে ভবিষ্যতে উইল হ্যাভ টু আর প্রেজেন্ট টেন্সে শুধু হ্যাভ টু, কিন্তু এখানে ভবিষ্যতে উইল হ্যাভ টুটা কেউ ব্যবহার করে না। এই এই হ্যাভ টু দিয়েই শুধু শুধু হ্যাভ টু দিয়েই আপনার প্রেজেন্ট এবং ফিউচার বোঝায় যায়, প্রেজেন্ট প্লাস ফিউচার। কিন্তু আপনাকে এখানে হ্যাভ টু ব্যবহার করতে হবে, শুধু উইল দিলে হবে না, উইল দিলে সেন্টেন্স হবে কিন্তু মিনিং হবে অন্য একটা। যে আমি পরীক্ষা দিব, এই যে আই উইল কল ইউ, এটার মানে হলো আমি তোমাকে ফোন করব, শুধু এটা। কিন্তু যে করতে হবে, ফোন করতে হবে, আই উইল হ্যাভ টু কল ইউ, অথবা আই হ্যাভ টু কল ইউ। বুঝতে পারছেন? সেম ভাবে আপনি যদি বলেন যে সামনের মাসে আমার পরীক্ষা দিতে হবে, এখন এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কয়েকটা ভার্ব ইউজ করতে হয়। যেমন ধরেন পরীক্ষা, কি পরীক্ষা আইছে, এই যে পরীক্ষা আইলো। এখন দেখেন এই পরীক্ষা দেওয়া অর্থে আমরা টেক বলতে পারি যে টেক দ্য এক্সাম, অথবা বলতে পারি কি যে অ্যাপিয়ার ইন দ্য এক্সাম, অথবা বলতে পারি কি যে সিট ইন দ্য এক্সাম। আপনি এখানে ওই যে পরীক্ষা দেওয়া অর্থে কখনো গিভ মানে গিভ হবে না, বুঝছেন? পরীক্ষা দেওয়া অর্থে গিভ হবে না, মানে পরীক্ষায় বসতে যাচ্ছেন, পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছেন, পরীক্ষা দিতে যাচ্ছেন, এইগুলা বলবেন। তো আপনি ওই সেন্টেন্সটা বলতে পারতেন এরকম ভাবে যে ওয়েন বা নেক্সট মান্থ আই উইল হ্যাভ টু টেক দ্য এক্সাম। কি বলবেন বুঝতে পারছি, মানে বুঝাইতে পারছি যে নেক্সট মান্থ আই হ্যাভ টু টেক দ্য এক্সাম। এখানে যদি আপনি উইলও দেন কোনো ভুল নাই, যে আই উইল হ্যাভ টু এটা বললেও কোনো ভুল নাই, কিন্তু এটা কেউ ব্যবহার করে না, ওই হ্যাভ টু দিয়ে প্রেজেন্ট এবং ফিউচার সবই বোঝানো যায়। এখন আপনাকে একটা লাস্ট সেন্টেন্স দিচ্ছি, এটা শুধু বলবেন, এটা আপনার এই দৈনন্দিন জীবনের সাথে মিলে যাবে আর কি। শুধু মনে রাখবেন যে পরীক্ষা দেওয়া অর্থে গিভ ব্যবহৃত হবে না, পরীক্ষা দেওয়া অর্থে গিভ ব্যবহৃত হয় না, অন্য কোনো ক্ষেত্রে দেওয়া অর্থে গিভ ব্যবহৃত হয়, কিন্তু পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে গিভ হয় না। অ্যাটেন্ড বলতে পারেন, অ্যাটেন্ড সব থেকে সহজ হলো টেক অথবা অ্যাটেন্ড, অ্যাটেন্ড দ্য এক্সাম সব থেকে সহজ, যে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এখন একটা বাংলা সেন্টেন্স লেখেন খাতার মধ্যে যে একটু পরে আমার স্কুলে যেতে হবে, একটু পরে আমার স্কুলে যেতে হবে।
লেখেন লেখেন, ইংলিশটা লেখেন। হ্যাঁ, বা আপনি আপনি মুখে মুখে বলেন। বলেন আই হ্যাভ টু গো টু স্কুল। পরে কি হবে? আফটার সাম টাইম। এই তো, আই হ্যাভ টু গো টু স্কুল আফটার সাম টাইম। কঠিন না, সবকিছুই সহজ, চিন্তা করলে সহজ, আর কঠিন ভাবলেই আপনার কাছে কঠিন মনে হবে। এখন আপনি এই যে হ্যাভ টু দিয়ে আজকে সারাদিনে আরো 10টা সেন্টেন্স মুখে মুখে বলেন। আপনি এই হ্যাভ টু দিয়ে আরো 5টা 6টা সেন্টেন্স খাতার মধ্যে লেখেন, মুখে মুখে বলেন যে আমার আইএলসে 6 পেতে হবে, বলেন। আই হ্যাভ টু গেট, গেট মানে পাওয়া। এই যে দেখেন সেন্টেন্স দেখেন, আপনার নেট স্লো হয়ে গেছে। আই হ্যাভ টু গেট 6 ইন আইএলস। আই হ্যাভ টু গেট 6। হ্যাঁ, আই হ্যাভ টু গেট 6 ইন আইএলস, যে আমার আইএলসে কি 6 পেতে হবে। সহজ জিনিস, একেবারে সহজ। এখন আপনি যদি বলেন, যদি প্রশ্ন করেন, তখন ওই যে শুধু ডুডাস দিয়ে প্রশ্ন করবেন যে তোমার কি আইএলস এ 6 পেতে হবে, ডু ইউ হ্যাভ টু গেট 6 ইন আইএলস। একদম সহজ না? যে ডু ইউ হ্যাভ টু গেট 6 ইন আইএলস, সে বলবে ইয়েস আই হ্যাভ টু, অথবা ইয়েস আই ডু। এটাও বলতে পারে, অথবা বলতে পারে কি যে ইয়েস আই ডু। কারণ যে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করবে সেই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে বলে দিবে। এটাই হলো আপনার স্মার্ট আনসার। যেমন কেউ আপনাকে বললো যে ডু ইউ গো টু স্কুল, আপনি বলবেন ইয়েস আই ডু। এই আপনাকে কেউ প্রশ্ন করলো যে হ্যাভ ইউ ইটেন রাইস, আপনি কি ভাত খেয়েছেন, অথবা এখানে ইটেনের পরিবর্তে হ্যাভ দিল বা হ্যাড দিল, মানে হ্যাভের 3 নাম্বার ফর্ম, হ্যাভও তো খাওয়ার অর্থে ব্যবহৃত হয়, তখন কি বলবেন যে ইয়েস আই হ্যাভ। ওই যে শুধু অক্সিলারি ভার্বটা বলবেন। অথবা আর একটু সুন্দর হয় যদি এভাবে বলেন যে ইয়েস আই হ্যাভ হ্যাড, আমি খেয়েছি। ওই যে এখানে এই যে ভার্বের ফর্মটাও দিয়ে দিলেন, মানে ভার্বটাও বলে দিলেন আর কি। কঠিন কিছু না, জিনিসগুলা সবগুলাই সহজ। এখন আপনি এই যে এই হ্যাভ টু হ্যাজ টু এগুলো আপনার বলতেই হবে সারা জীবন, যে আমার কাজে যেতে হবে, আই হ্যাভ টু গো টু মাই ওয়ার্ক প্লেস। হ্যাঁ, মানে কাজে কাজে বলতে। তারপরে কি বলবেন যে আমার এখন বাচ্চাকে পড়াতে হবে, আই হ্যাভ টু টিচ মাই সান, অথবা আই হ্যাভ টু টিচ মাই ডটার, আই হ্যাভ টু টিচ মাই চিলড্রেন। এভাবে বললেন যে কি আমার এখন গ্রামে কথা বলতে হবে, আই হ্যাভ টু টক টু মাই ভিলেজ রিলেটিভস, অথবা রিলেটিভস দোজ হু লিভ ইন মাই ভিলেজ। এভাবে বলে দিবেন। আর যেখানে ওই যে বাংলা বাক্যের শেষে দেখেন কেন, এখানে আপনার ওই বারবার প্র্যাকটিস করলেই পারবেন। এই যে একটা জিনিস দেখেন, আপনার এটা কেন পাস্ট টেন্সে হলো, কারণ এই যে বাংলা বাক্যের শেষে ল আছে, দেখছেন? এই যে ল মানে এখানে ওয়াজ ওয়্যার হবে। সেম ভাবে দেখেন এখানে যে আপনি কোথায় ছিলেন, এখানেও ল আছে, তো এখানে সাবজেক্ট ওয়াইজ আপনার অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে। সাবজেক্ট যেহেতু আপনার ওই যে ইউ, তো এখানে ওয়ার ইউজ করতে হবে। আমার কাছে আর্ট শিখেন, দেখছেন লিখে দিছি যে ওয়ার ইউ, কারণ আপনি যখন সিম্পল সেন্টেন্স বলবেন তখন আপনাকে ওই ইউ এর পরে ওয়ার দিতে হবে। কারণ আপনি যদি বলেন যে তুমি তো আমাদের বাসায় ছিলে, তাই তুমি আমাদের বাসায় ছিলে, তখন সেটার ইংলিশ বলতে হবে কি যে ইউ ওয়ার এট মাই হোম, যে ইউ ওয়ার ইন আওয়ার হাউস, যেটাই বলেন, অথবা এট আওয়ার হোম, যেভাবেই বলেন কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যে মেন জিনিসটা দিতে হবে এইটা,
যে তুমি ছিলে আমাদের বাসায়, ইউ ওয়ার, কারণ এখানে সাবজেক্ট হলো প্লুরাল, অক্সিলারি ভার্বও হবে প্লুরাল। এই তো।